আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি সত্যজিৎ রায়ের লেখা স্পটলাইট। ছোট নাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি। আরও বাঙালি আসে, কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে, কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে। দিন দশেকে অন্তত 6 মাসের আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায়। বাবা বলেন, আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই, কিন্তু জলবায়ুটা তো ফ্রি, আর সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না। দলে ভারী হয়ে আসি, তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও 10টা দিন দারুণ ফুর্তিতে কেটে যায়। একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাৎ কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে, কারণ 4 বেলা খাওয়া এক, সেই মুরগি মাংস ডিম অড়হর ডাল, বাড়িতে দোয়া গরুর দুধ, বাড়ির গাছের জামরুল পেয়ারা। দিনের রুটিন এক, রাত 10টায় ঘুম, ভোর 6টায় ওঠা, দুপুরে তাস মনোপলি, বিকেলে চায়ের পর রাজা পাহাড় অবধি ইভিনিং ওয়াক, অন্তত একদিন কালীঝোড়ার ধারে পিকনিক। দিনে ঝলমলে রোদ আর তুলো পেঁজা মেঘ, রাত্রিরে আকাশের এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ, কাক শালিক কাঠবেড়াল গুবরে ভোমরা গিরগিটি কাঁচপোকা কুচফল সব এক। কিন্তু এবার নয়, এবার একটা তফাৎ হলো। অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো, সে হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার। আমার ছোট বোন শর্মী, 12 বছর বয়স, তার একটা পুরো বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে। আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই। এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করেছে, ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে, শার্টের নিচে গেঞ্জি পরে না, ওপরের 3টি বোতাম খোলা রাখে। সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে 3 জন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়িতে ভাড়া করে ছুটি কাটাতে এসেছেন এই শহরে। সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা এয়ার কন্ডিশনড হলদে মার্সিডিজ গাড়ি। সেবার আন্দামান যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলছে, আর আশেপাশের নৌকোগুলো সেই ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে। অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদের সেই রকম অবস্থা হয়। ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না। মোট কথা এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছোট মামা ছবি টবি দেখেন না, শখ হলো পামিস্ট্রির। তিনি বললেন, ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হবে, এ সুযোগ কলকাতায় আসবে না। মার অবশ্যই ইচ্ছে অংশুমানকে একদিন ডেকে খাওয়ানোর। শর্মীকে বললেন, হ্যাঁ রে, তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পড়িস টরিস, ও কি খেতে ভালোবাসে জানিস? শর্মী মুখস্থ আউড়ে গেল। কই মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কচির পাঠা ঝোল, তন্দুরি চিকেন, মসুরের ডাল, আমের মোরব্বা, ভাপা দই, তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ। হ্যাঁ, মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা বললেন, খেতে বলতে তো আপত্তি নেই, হয়তো বললে আসবেও, কিন্তু সঙ্গের ওই সাহেবগুলো। ছেনিদা আমার খুড়তুতো ভাই, সে সাংবাদিক, খবরের কাগজের আপিসে কাজ করে, ছুটি প্রায় পায় না বললেই চলে। এবার এসেছে ঝিকড়িতে সাঁওতালদের একটা পরব হবে এই সময়, সেই নিয়ে একটা ফিচার লিখতে। সে বলল, এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে। লোকটা বছরে 366 দিন শুটিং করে, ছুটির মৌকা পেল কি করে, সেটাই তো একটা স্টোরি। একমাত্র ছোটদারই কোনো তাপ উত্তাপ নেই। ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে, ফিল্ম সোসাইটির মেম্বার, জার্মান সুইডিশ ফরাসি কিউবান ব্রাজিলিয়ান ছবি দেখে। বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে। অংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে মাত্র 3 মিনিটে দেখে ডিসকাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হয় এবারের ছুটি মাটি।
ফিল্ম স্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটাই নষ্ট করে দিয়েছে। যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে 2-4 জন আছে যারা এখানেই থাকেন। তাদের মধ্যে গোপেনবাবু একজন। একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে 22 বছর। চাষের জমিও নাকি আছে কিছু। বয়স বোধহয় বাবার চেয়ে বছর 5-এর বেশি। রসিক মানুষ। উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায়। আমরা পৌঁছানোর 2 দিন পরে ভদ্রলোক সকালে এসে হাজির। খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মাল কোঁচা মারা ধুতি, হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেস জুতো। বাংলোর বাইরে থেকেই হাঁক দিলেন ভদ্রলোক। চৌধুরী সাহেব আছেন নাকি? আমরা চা খাচ্ছিলাম। বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে। ওরে বাবা, এ যে দেখছি এলাহি কারবার, বললেন ভদ্রলোক। আমি কিন্তু শুধু 1 কাপ চা। গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল। বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন। দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই, বললেন বাবা। কেন? ভদ্রলোকের ভুঁড়ো কুঁচকে গেল। বাবা বললেন, সে কি মশাই, তারার হাট বসে গেছে এখানে আর আপনি জানেন না? তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি, বললেন ছোট মামা। এত বড় ফিল্ম স্টার এসে রয়েছে এখানে, শহরে হই হই পড়ে গেছে আর আপনি সে খবর রাখেন না? ফিল্ম স্টার? গোপেনবাবুর ভুঁড়ো এখনো কুঁচকানো। ফিল্ম স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই? ফিল্ম স্টার মানে তো শুটিং স্টার। তারা তো শুটিং করে শুনেছি। শুটিং স্টার জানো তো সুমোহন? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেনবাবু। আজকে আছে, কালকে নেই। ফস করে খসে পড়বে আকাশ থেকে, আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করলো অমনি পুড়ে ছাই। তখন আর পাত্তাই পাওয়া যাবে না তার। ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে। আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে? গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু। আসল স্টার? প্রশ্ন করলেন বাবা, কিন্তু সকলেরই দৃষ্টি গোপেনবাবুর দিকে। সকলের মনে একই প্রশ্ন। গির্জার পেছন দিকে কলুটোলার চাটুর্যীদের একটা বাগানওয়ালা 1 তলা বাড়ি আছে, দেখেছেন তো? সেইখানে এসে রয়েছেন এক ভদ্রলোক। নাম বোধহয় কালিদাস বা কালীপ্রসন্ন বা ওরকমই কিছু একটা। পদবী ঘোষাল। স্টার বলছেন কেন? বাবা জিজ্ঞেস করলেন। বলবো না, একেবারে পোল স্টার, স্টেডি, ইটার্নাল, 100-র উপরে বয়স, কিন্তু দেখে বোঝার জো নেই। বলেন কি, সেঞ্চুরিয়ান? মামার হাইয়ের মধ্যে চিবানো টোস্টের অনেকটা এখনও গেলা হয়নি। সেঞ্চুরি প্লাস 26, 126 বছর বয়স ভদ্রলোকের। জন্ম 1856-এ, সিপাহী বিদ্রোহের ঠিক 1 বছর আগে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861-এ। আমাদের কথা বন্ধ, খাওয়াও বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়ে। প্রায় 1 মিনিট কথা বন্ধের পর ছোটদায় প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি নিজেই বলেছেন? নিজে কি আর যেচে বলেছেন? অতি অমায়িক লোক। নিজে বলার লোকই নন, কথায় কথায় বেরিয়ে পড়ল। দেখে মনে হবে 80-82। ওরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল। একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম। পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল পেড়ের শাড়ি। কথার ছলে শুধুলুম, আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করেছে তো? ভদ্রলোক স্মিত হাস্য করে বললেন, গিন্নি নয়, নাথ বউ। আমি তো বললাম, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বয়সটা কত মনে হয়? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললুম, দেখে তো মনে হয় 80-টাশি। আবার সেই সঙ্গে মোলায়েম হাসি হেসে বললেন, অ্যাড অ্যানাদার 46। বুঝুন তাহলে, সোজা হিসেব। এরপর ব্রেকফাস্টটা ঠিকমতো খাওয়া হলো না।
এমন খবরে খিদে মরে যায়। ভারতবর্ষের না, শুধু ভারতবর্ষ কেন, খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন। আমরা যখন রয়েছি তখনই রয়েছেন। এটা ভাবতে মাথা ভো ভো করছে। দেখে আসেন গিয়ে, বললেন গোপেনবাবু। এমন খবর তো চেপে রাখা যায় না, তাই বললুম 2-4 জনকে, সুধীর বাবুদেরকে, সেন সাহেবকে, বালিগঞ্জ পার্কের মিস্টার নেওটিয়াকে। সবাই গিয়ে দর্শন করে এসেছেন। আর 2টা দিন যাক না, দেখুন কি হয়। আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। লোকটার স্বাস্থ্য কেমন? মামা জিজ্ঞেস করলেন। সকাল বিকাল ডেইলি 2 মাইল। হাঁটেন? হাঁটেন। লাঠি একটা নেন হাতে, সে তো আমিও নেই। ভেবে দেখুন, আমার দ্বিগুণ বয়স। ভদ্রলোকের আয়ু রেখাটা। মামার 1 ট্রেক মাইল্ড। দেখবেন হাত, বললেন গোপেনবাবু। বললেই দেখাবে। ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ে বলল, স্টোরি, এর চেয়ে ভালো স্টোরি আর হয় না, এই একেবারে স্কুপ। তুই কি এখনই যাবি নাকি? প্রশ্ন করলেন বাবা। 126 বয়স, বলল ছেনিদা। এরা কিভাবে মরে জানো তো? এই আছে এই নেই, ব্যারাম ট্যারামের দরকার হয় না। সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলা, পরে দর্শনের হিড়িক পড়ে গেলে আর চান্স পাবো? বস, বাবা একটু ধমকে সুরে বললেন। সবাই একসঙ্গে যাব। তোর তো একার প্রশ্ন নেই, আমাদের সকলের আছে। খাতা নিয়ে যাস, নোট করে নিবি। বোগাস, কথাটা বলল ছোটদা, আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল, বোগাস, ধাপা, গুল। মানে? গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো। দেখো সুরঞ্জন, শেক্সপিয়র পড়েছ তো? দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, জানা আছে তো? সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না। ছোটদা গলা খাকড়ে নিল। আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু, আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা 100 বছরের বেশি বলে ক্লেম করে তারা হয় মিথ্যাবাদী, না হয় জঙ্গলি ভূত। রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনা গিয়েছিল মেজরিটি নাকি 100-র বেশি বয়স, আর তারা এখনও ঘোড়াটোরা চড়ে। এই নিয়ে ইনভেস্টিগেশন হয়। দেখা যায় এরা সব একেবারে প্রিমিটিভ, তাদের জন্মের কোনো রেকর্ড নেই। পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টাপাল্টা জবাব দেয়। 90-এর গাঁট পেরুনেই 4টিখানি কথা নয়। লঞ্জিভিটির একটা লিমিট আছে, নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে। বার্নার্ড শ, বার্ট্রান্ড রাসেল, পিজি উডহাউস, কেউ পৌঁছাতে পারেনি 100। যদুনাথ সরকার পারেননি। সেঞ্চুরি কি মুখের কথা? আর ইনি বলছেন 126। জোড়ো আগার নাম শুনেছিস? খেকিয়ে প্রশ্ন করলেন মামা। না, কে জোড়ো আগা? তুর্কির লোক কিংবা ইরানের, ঠিক মনে নেই। 34-35-এর কথা। 164 বছর বয়সে মারা যায়। সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ। বোগাস। ছোটদা মুখে যাই বলুক, কালী ঘোষালের বাড়ি যখন আমরা গেলাম, সে বোধহয় অবিশ্বাসটাকে আরও পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেনবাবুই নিয়ে গেলেন। বাবা বললেন, আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে। চেনা নেই, শোনা নেই, কেবল 126 বছর বয়স বলেই দেখা করতে যাচ্ছি, এটা যেন কেমন কেমন লাগে। ছেনিদা অবশ্যই সঙ্গে নোটবুক এবং 2টো ডট পেন নিয়েছে। মা বললেন, আজ তোমরা আলাপটা সেরে এসো, আমি এর পর দিন যাব। কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার, কাঠের চেয়ার মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে। ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম। গোপেনবাবুর ঘোষাল সাহেব বাড়ি আছেন? হাঁকের মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন। মন খালি বলছে 126, 126, 126, অথচ চেহারা দেখলে সত্যিই 80-র বেশি মনে হয় না। ফর্সা রং, বা গালে একটা বেশ বড় আঁচিল, টিকালো নাক, চোখে পরিষ্কার চাহনি, কানের দুপাশে 2 গোছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক।
এককালে দেখতে বোধহয় ভালোই ছিলেন, যদিও হাইট 5 ফুট 6-7 বেশি নয়। গায়ে সিল্কের পাঞ্জাবি পায়জামা, কটকি চাদর, পায়ে সাদা কটকি চটি। চামড়া যদি কুঁচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে। আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন। ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করছিল বোধহয়। বাবা বললেন, রঞ্জু বস না। বলতেই একটা টুলে বসে পড়ল। সে এখনো গম্ভীর। এভাবে আপনার বাড়ি চড়াও করতে ভারী লজ্জিত বোধ করছি আমরা, বললেন বাবা। তবে বুঝতেই পারছেন, আপনার মতো এমন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি, তাই। ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, অ্যাপোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই। একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে, সেটা তো স্বাভাবিক। বয়সটা যে আমার বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন, সেটা কি আর বুঝি না? আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সঙ্গে আলাপ হলো, এ তো আনন্দের কথা। তাহলে একটা কথা বলেই ফেলি, বললেন বাবা। একটা অনুমতি নেওয়ার প্রয়োজন। আমার এই ভাইপোটি, নাম শ্রীকান্ত চৌধুরী, হলো সাংবাদিক। এর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায়। অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের? ভদ্রলোক অমায়িক হেসে বললেন, শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য। গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসিয়ার নাম শুনেছেন? শোনেননি? মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গা নেমে 17 কিলোমিটার দক্ষিণে। তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের, সেসব তো আর নেই, তবে বাড়িটা আছে। তারই এক কোনায় পড়ে আছি। সেখানকার লোকে বলে জমের রুচি। বলবেই বা না কেন? গৃহিণী গত হয়েছেন 52 বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে একটা, ডাক্তারি করে। তারও আসার কথা ছিল, এক রুগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে আসতে পারল না। একাই আসতে পারতুম, চাকর সঙ্গে ছিল, নাতবউ আসতে দিল না, সে এসেছে সঙ্গে। এই 3 দিনেই পুরো সংসার পেতে বসেছে। ঘড়ির কাঁটার মতো চলছে সব। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলছে। টেপ রেকর্ডারের ব্যাটারি খতম। সেটা টের পেয়েছে আসার দিন, রোববারে, তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা প্যান্টেক্স ক্যামেরা আছে। কোনো একটা সময়ে সেটার সদ্ব্যবহার হবে নিশ্চয়ই। ছবি ছাড়া এ লেখা হবে কি করে? কিছু মনে করবেন না, ফাঁক পেয়ে বললেন মামা। আমি আবার একটু পামিস্ট্রির চর্চা করি, বিলিতি অভ্যাস মতে। তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন, শুধু একটিবার চোখ বোলাবো, দেখুন না। মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিটখানিক দেখে মাথা নেড়ে বললেন, নেচারালি আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ুরেখা বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতের কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ স্যার। এবার বাবা বললেন, আপনার স্মরণশক্তি কি এখনও মোটামুটি ভালোই আছে? বললেন কালী ঘোষাল। কলকাতায় কি আপনি একবারেই আসেননি? প্রশ্ন করলেন ছেনিদা। এসেছি বই কি, পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে। কর্নওয়ালিস স্ট্রিটে হোস্টেলে থাকতাম। ঘোড়ার ট্রাম ঢের চড়েছি। 2 পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুর। রিক্সা ছিল না তখন। পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের 5 মাথার মোড়ে। পালকি বেয়ারাদের স্ট্রাইক হয় একটা, সে কথা মনে আছে। আজকাল যেমন রাস্তাঘাটে কাক চড়ই, তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায়। বলতো স্ক্যাভেঞ্জার বার্ড। আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত। প্রায় আমার কাঁধের হাইট, তবে একদম নিরীহ। তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে? ছেনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক। আলাপ অবশ্য ছিল না। আমি আর এমন কি একটা যে আলাপ থাকবে। তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম। কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়।
সে তো বিখ্যাত ঘটনা, বললেন বাবা। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো, একটানা কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম, কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে। হেদর পাশ দিয়ে হাঁটছি আমরা 3 বন্ধুতে। বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে, মাথায় ছাতা, পায়ে চটি, কাঁধে চাদর, আমার চেয়েও মাথায় খাঁটো। ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে। বিদ্যাসাগরের পা পড়তেই পপাত্র। আমরা 3জন দৌড়ে গিয়ে ধরাধরি করে তুললুম। হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক উঠে কি করলেন জানেন? এই জিনিস ওনার পক্ষেই সম্ভব। যে ছোবড়ায় আছাড় খেলেন সেটা বা হাত দিয়ে তুলে নিয়ে কাছেই ডাস্টবিন ছিল, তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরও আধ ঘন্টা ছিলাম। তার মধ্যে চা এলো এবং তার সঙ্গে নির্ঘাত নাদ বইয়ের তৈরি ক্ষীরের ছাঁচ। শেষকালে যখন বিদায় নিতে উঠলাম, ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে। সেই সঙ্গে অবশ্যই ছবিও তুলেছে খান 10। সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের আপিসে। সেইখানেই ছবি ডেভেলপিং প্রিন্ট হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে। 5 দিনের মধ্যেই ছেনিদার লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সে কাগজ আমাদের হাতে চলে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন। বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেনিদা স্কুপ করল ঠিকই, আর তার ফলে আপিসে যে তার কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও 7খানা দেশি বিদেশি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্মস্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে মার্সিডিজ গাড়ি করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে। তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা। শর্মী খুব একটা আফসোস করল না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে। সত্যি বলতে কি, খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করে তখন তোমার নাম কি খুকি জিজ্ঞেস করাতে হিরোর উপর থেকে অন্তত সিকিভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল। তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন, সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন রাত্রে কালী ঘোষাল আর তার নাত বউ আমাদের বাড়িতে খেলেন। অল্প খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে কখনো ধূমপান করিনি, তাছাড়া পরিমিত আহার, দুবেলা হাঁটা, এইসব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পান না। আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি জিজ্ঞেস করলেন বাবা। তা বেঁচেছিলেন বই কি, শতাধিক আয়ু সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল। প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন। 113 বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময় এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই, চামড়া টান, দাঁত পড়েনি একটাও, চুলে যৎ সামান্য পাক ধরেছে। যাই হোক, অন্তর্জলির ব্যবস্থাও হলো। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে শোয়া অবস্থায় চক্ষু মুতলেন। আমি পাশে দাঁড়িয়ে। আমার বয়স তখন 42। সে দৃশ্য ভুলব না কখনো। রিমার্কেবল, দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা। কলকাতায় ফেরার 7 দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে। বই নয়, পত্রিকা, নাম বায়োস্কোপ। বলল, নবরঙ্গ পত্রিকার এডিটর সীতেশ বাগজির কাছ থেকে 50 টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে। 2 পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোঁজা ছিল। সেই পাতা খুলে বইটা আমার সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি, যাকে বলে ফিল্মের স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা, পৌরাণিক ছবির স্টিল। ফিল্মের নাম শবরী। ছবির তলায় লেখা
প্রতিমা মুভিটোনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালীকিঙ্কর ঘোষাল ও কিরণ শশী। চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিড, বলল ছোড়দা। দেখলাম মিলিয়ে। কিরণ শশীর চেয়ে ইঞ্চি তিনেক লম্বা, অর্থাৎ মাঝারি হাইট। খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা, টিকালো নাক, আর ডান গালে বেশ বড় একটা আঁচিল। বয়স দেখে 25-এর বেশি বলে মনে হয় না। আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে। জিজ্ঞেস করলাম, এটা কবেকার ছবি ছোড়দা? সেপাই মিউটনের 68 বছর পরে, 1924। সাইলেন্ট ছবি। তার হিরো হচ্ছে কালীকিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। 3 মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলেছে নবাগত নায়ক নাকি আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না, চিত্রা অভিনয় হিসেবে এর কোনো ভবিষ্যৎ নেই। মানে তাহলে ওর বয়স, যা মনে হয় তাই, 80-82। 24 সালের এই ছবিতে যদি বয়স 25 বছর হয়, তাহলে হিসেব করে দেখ, ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে একেবারে ভোগাস 420। ভেবেছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দেই, কিন্তু করব না, কারণ লোকটার ব্রেনটা শার্প আছে, সেটার তারিফ করতেই হয়। যখন বয়স ছিল তখন রাম হরকান খড়কেছে, কিন্তু শেষ বয়সে দেখিয়ে দিল তো। একটা মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের উপর ফেলতে হয়। আনন্দপাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন।